আপনি আর বোঝেন না, খায় না, মাথায় দেয়, নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে, কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত, তার ভাষা হতে হবে শোভন। এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে। কমিশন, আবার তিনি হেড অব দি গভর্নমেন্ট, দুইটা কমিশন সুপারিশ পেশ করেছিল। 20টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, সেটার উপরে প্রায় 23টি মিটিং আলোচনা হয়েছে। প্রায় আমরা সব একমত হয়েছি। একটা দল প্রায় 8টা-9টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা প্রস্তাব দিচ্ছি, গণভোটে যে প্রস্তাবনা তৈরি করা হবে, ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে, সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন। যারা ডিসেন্ট দিয়েছে, ডিসেন্ট ভিন্ন মত, ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর ভিন্ন মত দেওয়ার অধিকার আছে। এটা আইন, গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি, সেটা অধিকার আপনার আছে। কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না। ঐক্যমত্য কমিশন যা সুপারিশ করছে পুরোটা আপনি গণভোটে দিয়ে দেন, হ্যাঁ বলবে অথবা না বলবে। এটা আমার প্রস্তাব। দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে? কেউ বলছেন একই দিনে হবে, জাতীয় নির্বাচন আর গণভোট। তার প্রবলেমগুলো কিন্তু ওরা বলেছেন। মেজর 3টা সমস্যা আছে একদিনে ভোট হলে। 1 নম্বর, একদিনে ভোট হলে একটাও তার মার প্রতীকে ভোট দেবে, আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে। একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে? কয়েক ঘন্টা ভোট হবে। একজন ভোটারকে চিন্তা করে সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে, এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না, লাইনে দাঁড়িয়ে থাকবে, সময় শেষ হয়ে যাবে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে, যে কি সংস্কার হতে যাচ্ছে, সাংবিধানিক, রাজনৈতিক, কিছু জাতি জানবে না কোন দলকে ভোট দেবে। তো একদিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর ভোটার ভোট দেবে। কিন্তু বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত। আর একটা জটিলতা আছে, জাতীয় নির্বাচনে যত কেয়ারটেকার হোক, কিছু কিছু ভোটের দিনে সংঘাত সহিংসতা হয় না বলেন? 5টা ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল, মারামারি। এরকম ঘটনা যদি ঘটে, তো ভোট যদি বন্ধ হয়ে যায়, যে প্রতীকের ভোট হবে, দলের ভোট হবে, তাহলে গণভোটের দশাটা কি হবে? একটা কেন্দ্রেই তো ভোট হবে, ওই মারামারি হলো, 10টা কেন্দ্রে বন্ধ হলো, তাহলে গণভোটের রেজাল্টটা কিভাবে আপনি পাবেন? একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে। সেজন্য কোন ক্রমেই একদিনে গণভোট করা যাবে না, নভেম্বরে গণভোট আমাদের করতে হবে। সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তিক যে প্রক্রিয়া করা হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। যদি একমত হয়ে এটার উপরে যাই, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে। কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে, সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্ট মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি শুরু করেছেন। তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন। এত সংস্কার করে লাভটা হবে কি? আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেন, প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন, তো আমাদের সব রক্তদান, সব অভ্যুত্থান, সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে। এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিল্ড করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়নের মধ্য দিয়ে হয় আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো। আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা হয়েছে, সেটা উত্তরণের জন্য, সে সংকট নিরসনের জন্য
রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনারের আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচকবৃন্দ যে সমস্ত বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন, বিশেষ করে কিনোট স্পিকার তার প্রবন্ধের মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন, একটা হলো আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে এবং পিআর পদ্ধতির ব্যাপারে। সেজন্য আমি আমাদের বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সংক্ষেপে আমি দু একটা কথা বলবো, যেহেতু আমরা শেষ করেই আসর পড়ব। অনেক বক্তব্য হয়েছে। সেমিনারের তিনটি মূল প্রতিপাদ্য বিষয়। প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ। এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যমত্য কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন। ঐক্যমত্য কমিশন যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন, আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি। সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে, অনেক পথ দেখিয়েছিলেন। একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব। আবার বলেছেন আমরা আদালতে চলে 106 ধরার কথা বলেছিলেন। তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেয়। নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, নিঃস্বার্থভাবে এই জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন, সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্য কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে। তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি। সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় ৩৩টি দলের মধ্যে ২৫-২৬টি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত্য কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছেন। এটার জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই। আগামীকাল জুলাই চার্টার যে সাইনিং সেরিমনির আয়োজন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তার যে প্রচেষ্টা অব্যাহত আছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই, আপনি কোনো রাজনীতি করেন না, এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে। আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে, আপনি ইচ্ছে করে আসেননি, এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই, আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই। পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে, ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায়, তার দায়িত্বটুকু পালন করে। এটা আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি, আপনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন, দুই একজন উপদেষ্টা চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি। এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার পিআর পদ্ধতির পক্ষে, বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে। আমরা গণভোটের দাবি করেছি।